আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৩০। অরণ্যর সঙ্গে বিয়ের প্রথম কয়েক মাস ইরামের কাটল স্বপ্নের মতন। এক জীবনে যা যা তার কোনোদিন পাওয়া হয়ে ওঠেনি, অরণ্য সেই সব না পাওয়াদের হাজির করল ইরামের পদতলে। নিজের আগে সবসময় সে ইরামের মুখে ভাতের লোকমা তুলে দেয়। বাইরে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন করে, কোথায় যাচ্ছে, কখন ফিরবে, ইরাম খেয়েছে কিনা, ঘুমোচ্ছে কিনা ইত্যাদি চিন্তায় যেন সে নিজের কাজে ঠিকঠাক মতো করতে পারে না। একবার ইরাম সিঁড়িতে পিছিল খেয়েছিল, বিধায় বাড়ির প্রত্যেকটা সিঁড়ি কার্পেট দিয়ে বাঁধিয়ে ফেলেছে অরণ্য। সে ইরামকে উষ্ণ ভালোবাসার চাদরে গভীরভাবে মুড়িয়ে রেখেছে যেন। পারলে স্ত্রীকে সে শুকনো মাটিতে কষ্ট করে হাঁটতেও দেবে না, যেন আজীবন কোলে কোলে রাখবে। আজ প্রথমবারের মতো অরণ্যের গাজীপুরের একটি ফ্যাক্টরিতে এসেছে ইরাম। ভীষণ উত্তেজিত সে, বুক ভর্তি উচ্ছ্বাস এবং তীব্র আনন্দের জোয়ার। কিছুক্ষণ আগেই সে এমন একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছে, যা সম্পর্কে জানলে অনন্য আনন্দে আত্মহারা হয়ে যাবে সে নিশ্চিত। গাড়ি থেকে সাবধানে নামলো সে, অজান্তে একটি হাত এসে থামলো নিজের পেটের ওপর। মোলায়েম হাসলো ইরাম, চোখে জলজল করলো তারারা। এই দেহের ভেতর যে ছোট্ট প্রাণটি বেড়ে উঠছে, তার হদিশ পেলে অনন্য কোনো ধরনের পাগলামি করবে সেটা দেখার জন্য মুখিয়ে আছে সে। এর মধ্যে আন্দাজ করতে পারছে ইরাম, অরণ্য তাকে অঘোষিত লকডাউন দিয়ে বাসায় বসিয়ে ফেলবে। পারলে নিজের অফিস টেনে বাসায় নিয়ে রাখবে। এক ফোঁটা একলা ছাড়বে না ইরামকে। এখন তো শুধু সিঁড়িতে কার্পেট মুড়িয়েছে, ভবিষ্যতে গোটা বাড়ির মেঝেটাই মুড়িয়ে ফেলবে। বেডরুমে অবধি সিসি ক্যাম লাগিয়ে রাখবে, যেন কিছুতেই স্ত্রী চোখের আড়াল না হয়। এমন ভাবতে ভাবতে ইরাম মহা উৎসাহে ভেতরে ঢুকলো। কয়েকজন লোক এদিকে সেদিকে হাঁটাহাঁটি করছে। ইরামকে দেখে একজন এগিয়ে এলো। ম্যাডাম, আপনি এখানে? মুস্কি হাসল ইরাম। অরণ্য কেবিনে? জি ম্যাডাম, স্যার তো মাত্র সেক্রেটারির সাথে একটা মিটিংয়ের জন্য ঢুকলেন, কাউকে বিরক্ত করতে মানা করেছেন। ব্যাপার না, আমি যাচ্ছি। ইরাম নিজে এগোলো। লোকটা তাকে চারতলার কেবিনের ফ্লোর অবধি পৌঁছে দিয়ে বিদায় নিল। বেশ জোরে সোরে হেঁটে এগিয়ে গেল ইরাম। তার আর তর সইছে না। কেবিনের দরজাটা স্বচ্ছ কাচের তৈরি, স্লাইড করে খোলা বন্ধ করা যায়। ইরাম কাছে গিয়ে হাত দিয়ে একটানে দরজাটা খুলে ফেলল। উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, অরণ্য। নিজের চোখের সামনে দৃশ্যটি দেখেও বিশ্বাস করতে বেগ পোহালো ইরাম। তার হাসিটা মুছল না। এতটাই স্তম্ভিত সে যে অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। অরণ্যর অফিসের কেবিনের উপর চিত হয়ে শুয়ে আছে তার সেক্রেটারি। মেয়েটি অর্ধবিবস্ত্র। অরণ্য তার দুপাশে হাত রেখে টেবিলের উপর ঝুঁকে আছে, যেন ভোজে নেমেছে। মেয়েটির দুই পা অরণ্যর কোমরে দুপাশে ঝুলছে। উভয়ে জমে গিয়েছে হঠাৎ ইরামের আগমনে। প্রসারিত দৃষ্টি মেলে তাকালো তারা সামনের দিকে। মেয়েটার মুখ চিনতে ইরামের বেগ পোহাতে হলো না। প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করে অরণ্য সেক্রেটারি হিসেবে। মেয়েটিকে পরিচয় করে দিয়েছে অরণ্য স্বয়ং। আমার ছোটবেলার বান্ধবী, যখন আমার কেউ ছিল না তখন থেকেও আমার পাশে আছে। অরণ্যর কঠিন সময়ে পাশে ছিল বিধায় মেয়েটার প্রতি কৃতজ্ঞতা বোধ করত ইরাম। কোনোদিনও দুজনের মাঝে সে অফিসের কথাবার্তা ছাড়া খুব ব্যক্তিগত কিছু বলতে দেখেনি। বিশেষ করে বিয়ের পর থেকে সেক্রেটারিকে কাজের বাইরে কখনো আলাদা নজরে দেখেনি অরণ্য। অন্তত ইরাম এতদিন তাই জানত, মনে প্রাণে বিশ্বাস করত। অরণ্য অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। সে যেভাবে ইরামকে নিজের অতি মূল্যবান সম্পদের মতো আগলে রাখে, তাতে সন্দেহের কোনো অবকাশ অবধি পায়নি রমণী। উল্টো এমন কিছু মনে আসলেও সে নিজেকে নিজে ধমকাতো। অরণ্য জানলে কি কষ্ট পাবে, তাকে এভাবে অবিশ্বাস করা যায়। ইরাম যা করে এসেছে তাকে বলে অন্ধবিশ্বাস, সেটা সে ঠিক এই মুহূর্তে সে অনুভব করলো। ক্ষণিকের জন্য পায়ের জোর হারিয়ে ফেলল ইরাম। দরজা আঁকড়ে ধরার প্রয়োজন হলো তার নিজের পতন ঠেকাতে। সেক্রেটারি মেয়েটা টেবিল থেকে উঠে পড়তে চাইল। শিট, লক তো চাপ দিয়েছিলাম, তাড়াহুড়োয় বোধহয় ঠিকভাবে চাপ পড়েনি। হুশ, রিল্যাক্স, আমার এখনো শেষ হয়নি। অরণ্যর কণ্ঠটা অচেনা শোনালো, ভীষণ রকমের অচেনা। ইরাম বিশ্বাস করতে পারল না নিজের কানকে, যেন তার অরণ্য নয়, ভিন্ন কেউ কথা বলছে ওই খোলসের ভেতর থেকে। নিজের অর্ধাঙ্গিনী সেখানে উপস্থিত দেখেও অরণ্য বিন্দুমাত্র পিছিয়ে এলো না, বরং সেক্রেটারি মেয়েটার পা দুটো শক্তভাবে আঁকড়ে ধরে নিজের কোমরে পেঁচিয়ে কাছে টেনে নিল। মেয়েটা গুঙিয়ে উঠল, শব্দহীন হাসল অরণ্য। এসেই যখন পড়েছে, শি ক্যান জাস্ট ওয়াচ হাউ গুড ফর হাজব্যান্ড ফাক্স। আহ,
মেয়েটির চিৎকারে ভরে উঠল গোটা কেবিন। ইরাম অবিশ্বাস্য নয়নে অত্যন্ত বিভীষিকাময় দৃশ্যটির দিকে চেয়ে রইল। অসহায়ের মতো দেখল কি ভয়ানকভাবে টেবিলটা কাঁপছে। অরণ্য ঠোঁটের পৈশাচিক হাসি, মেয়েটির গোঙানি তাকে ক্ষতবিক্ষত করে ফেলল। দাঁড়ালো না ইরাম, একটা শব্দ অব্দি উচ্চারণ করলো না। উল্টো ঘুরে কাঁপা কাঁপা পায়ে কিছু দূর এগোলো, তারপরই ছুট লাগালো। জোরে জোরে আরো জোরে দৌড়াতে লাগলো সে, যতক্ষণ না তার বুকটা ভেঙে খান খান হয়ে গেল। আজ 5 দিন হয়েছে ইরাম বাপের বাড়ি চলে এসেছে। বাপের বাড়ি তো আর নেই, ভাইয়ের বাড়ি। বাড়ির চিন্তায় তাই আজ শুকনো হয়ে গিয়েছে ভাইয়ের বউ মিথিলা। এত কষ্টে যাকে শেষমেশ বিদায় করা গিয়েছিল, সে আবার ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। আগে তো তাও চাকরি করত, সংসারে টাকা দিত। বিয়ের পর তো সেটাও নেই, ঠিকই তো সংসারে মনোযোগী হয়েছিল। তাহলে কি এমন হলো যে হুট করে সব ছেড়ে ছুড়ে এসে হাজির হলো? চিন্তায় রাহাতেরও মাথায় হাত, কিছুতেই ভেবে পাচ্ছে না কি হয়েছে। ইরাম কিছু বলছে না, খাবার দিলে খাচ্ছে না, সারাদিন শুধু নিজের পুরাতন রুম লক করে বসে থাকে। গতকাল মিথিলা জোর করে খাবার খাওয়াতে গিয়ে দেখে বাথরুমের শাওয়ারের নিচে বসে আছে। কত ঘন্টা কে জানে, পুরো শরীর শীতল হয়েছিল। পরে ভাইরা মিলে ধরাধরি করে বিছানায় এনে গরম তেল মালিশ করে কোনো মতে ঠিকঠাক করেছে। আজকেও অরণ্যর বাড়ি থেকে ঘুরে এসেছে সে। দারোয়ান জানিয়েছে ইরাম চলে আসার পর অরণ্য নাকি আর বাড়িতে ফেরেনি। কোথায় আছে কেউ জানে না, ফোনটাও বন্ধ। রাহাত পড়েছে এক মহাবিপাকে। বেশ ভালোই ঝগড়া হয়েছে মনে হয়, অবশেষে মন্তব্য করলো মিথিলা। স্বামীকে চা পরিবেশন করলো। তাই তো দেখছি দুলাভাই তো এত শক্ত হওয়ার মানুষ না। আপু বলতে সে তো রীতিমতো অজ্ঞান। অথচ আজ এতদিন আপু এখানে একবারও খোঁজ নিতে আসলো না। মামলা ভালোই সিরিয়াস। রাহাত চায়ে চুমুক দিল। মিথিলা একটি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। একেই বলে কপালের নাম গোপাল। তাও যা একটু সুকাপড় কপালে লেখা হয়েছিল, তা ওনার কপালে সইল না। এত বড় ঘর, এত ভালো অবস্থা, এত ভালো স্বামী, সব ছেড়ে পাগলের মতো চলে এসেছে এখানে। বলি সংসারে ছোটখাটো ঝামেলা একটু হবেই। তোমার আমার কত হয়েছে, আমি কি কথায় কথায় বাপের বাড়ি গিয়ে হাজির হয়েছি? দুলাভাইয়েরও তো আত্মসম্মান আছে। বউ এইভাবে না জানিয়ে চলে এসেছে। পুরুষ মানুষ রাগ হওয়াটা স্বাভাবিক। আপু তো মুখই খুলছে না, কি হয়েছে না বুঝলে সমাধান করব কিভাবে? বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আবার এখানে হাজির। সমাজে অলরেডি কথা শুরু হয়ে গেছে। আপাতত তো সবাইকে বেড়াতে এসেছে বলে দমিয়ে রেখেছি। কতকাল রাখবো? আপুকে বোঝাও তুমি। ভাইয়া। এমন সময় 2 তলা থেকে ইহানের আত্মচিৎকার ভেসে এলো। উভয়ে ঝট করে ফিরে তাকালো। সিঁড়ির ওপর থেকে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে ইহান জানালো, আপুর গা থেকে রক্ত বেরোচ্ছে। এক মুহূর্ত বসে থাকতে পারলো না কেউ আর। দৌড়ে ইরামের রুমে গেল। সামনের দৃশ্য দেখে না চাইতেও রাহাত এবং মিথিলা জমে গেল। এমন ভয়াল দৃশ্য। ইরাম বিছানার উপরে ছটফট করছে। মলিন চাদর টকটকে লাল তরলে ভেজা। রক্তাভ তরল চাদর চুইয়ে মেঝেতে পড়ছে। আর কেউ না বুঝলেও মিথিলা ঠিকই বুঝলো। সে মেয়ে, সে জানে ইরামের সাথে কি হয়েছে। হাসপাতাল, জলদি, আপুর পেটে বাচ্চা। মা, মধুর ডাক্তার শোনা হলো না ইরামের। একদিনের জন্য হলেও যে আশার স্বপ্ন সে বুনেছিল, তিলে তিলে একটা প্রাণকে গড়ে তোলার যে বাসনা তার বুকে লালিত হয়েছিল, যে স্বপ্নের ভবিষ্যতের আশায় শত কল্পনা বোনা হয়েছিল, সেই প্রাণ যেমন নীরবে এসেছিল তেমন নীরবেই চলেও গেল। ইরামকে শূন্য করে দিয়ে তার গর্ভের ভ্রূণ এক পরিপূর্ণ প্রাণের স্বীকৃতি লাভের আগেই বিদায় নিল লম্পট এক দুনিয়া থেকে। একদিক থেকে ইরাম তৃপ্ত, এই কলুষিত দুনিয়া একটি সুস্থ প্রাণ লাভ করার অধিকার রাখে না। হাসপাতালের বিছানায় চুপটি করে বসে আছে ইরাম, কোনো নড়চড় নেই। একদম পাথরের মূর্তি। এক সময়কার উজ্জ্বল মুখটা ফিকে হয়ে এসেছে, রুক্ষ হয়ে উঠেছে ত্বক। যত্নের অভাবে চোখের নিচে গাঢ় কালি। একটা হাত পেটের উপর। আজকাল সে এভাবেই বসে থাকে, এভাবেই ঘুমিয়ে পড়ে, এভাবেই অনুভব করে শূন্যতাকে। হাসে না, কাঁদে না, কোনো অনুভূতি আর হয় না। চোখ জোড়া শুধু পাথরের বলের মতো একদিকে উদাসীন চেয়ে থাকে। ইরাম জানে না কত সময় পেরিয়েছে, কতদিন ধরে সে হাসপাতালে আছে। তার সাথে কে কি কথা বলেছে, কে কি করেছে, আর জানতে ইচ্ছাও হয় না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ইরামের কানে একটা মৃদু শব্দ গেল, দরজা খোলার আওয়াজ। তাকানোর প্রয়োজন বোধ করলো না ইরাম। সে ইতিমধ্যেই জানে নার্স আসেনি, না কোনো ডাক্তার। রাহাত, মিথিলা, ইহান, পরিবারের কেউই নয়। এসেছে ওই লোকটা যার গায়ের গন্ধ ইরামের খুব চেনা।
হাজার মাইল দূর থেকেও বুঝি টের পায় তার স্বপ্নের ধারক, তার ভাগ্যের শিল্পী এসেছে অরণ্য। সুস্থির নিটল সুদর্শন চেহারায় মলিনতার অভাব, উল্টো জেল্লাদার হয়েছে ভীষণভাবে। ইরাম না তাকেও বুঝতে পারে এই অস্তিত্বের প্রতিটা পরিবর্তন তার শরীর অনুভব করার অদ্ভুত একটা ক্ষমতা লাভ করেছে। অরণ্য ধীর পায়ে এগিয়ে এলো, ইরামের বিছানার কাছে দাঁড়ালো। ফিরেও দেখল না রমণী, আগের মতোই চোখজোড়া কোটরাগত নিক্ষিপ্ত শূন্যের পানে। অরণ্য ফর্মাল প্যান্টের পকেটে দুহাত রেখে এক নাগাড়ে ইরামকে দেখল। প্রতিটা ক্রিয়া কিভাবে তার পেটের উপর হাতটা চেপে বসেছে সেটা এড়ালো না অরণ্যর দৃষ্টি। তার গম্ভীর কণ্ঠ ভেসে এলো ইরামের কানে, এটা একটা জঘন্য মা হওয়ার জন্য। উঠল অরণ্যর হাত, শটান ইরামের গালে চড় বসালো সে। ইরামের মাথাটা একদিকে বেঁকে গেল, তার উজ্জ্বল শ্যামলা গালে 4 আঙুলের গভীর দাগ ভেসে উঠল দগদগে ঘায়ের মতন। অথচ ইরামের ব্যথা লাগলো না। গায়ের ব্যথাটা বুঝি মরে গেছে, আর অনুভূত হয় না। মনের ব্যথায় যেখানে জয় জয়াকার, সেখানে এই বাহ্যিক ব্যথা অতি তুচ্ছ। অরণ্য ইরামের পিছনে সরে দাঁড়ালো, ঝুঁকে এসে তার গলা আঁকড়ে ধরে সেই থাপ্পড় দেয়া গালেই ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেলো। অনেকটা সময় নিয়ে গভীরভাবে। ইরাম নড়ল না, সরল না, বসে রইল শুধু মূর্তির মতন। গলায় চাপ লেগে তার নিঃশ্বাস আটকে আসছে, অথচ সেই ছটফটটুকু করতে সায় দিল না শরীর। অরণ্য তার কানে ফিসফিস করল, আর এটা একজন জঘন্য স্বামী হওয়ার জন্য। নিজের গলায় ঠান্ডা কিছু একটার অস্তিত্ব টের পেল ইরাম। মাথা ঝুঁকিয়ে তাকালো, একটি লকেট ঝুলছে তার গলায়, লাল টকটকে রুবির লকেট। অরণ্য তৎক্ষণাৎ তার পায়ের কাছে বসে পড়ল। ইরামের পা নিজের দুহাতের মুঠোয় সযত্নে তুলে সে নিগুড় আবেগ নিয়ে বলল, আমি তোর শুরু, আমি তোর শেষ, আমি তোর পঙ্গক্তি কবিতা, ছন্দ তোর একমাত্র আশ্রয়, বাড়ি চল আমার কবিতা। বিয়ের পর মেয়েদের স্বামীর সঙ্গে সবকিছুই অ্যাডজাস্ট করে নিতে হয়। স্বামী বিবাহিতা রমণীর একমাত্র গতি। স্বামী বেচারা পুরুষ মানুষ, একটু আধটু এদিক সেদিক ঝুঁকবেই। বউকে তাকে নিজের আঁচলে বেঁধে রাখতে হবে শক্তভাবে। সব অপরাধী স্বামীর ক্ষেত্রে ক্ষমার যোগ্য, কারণ সে না দেখলে সমাজের আর কেউই বউকে দেখবে না, আপন ভাইও না। তাই সে অপরাধ যদি হয় পরক্রিয়াও। যদিও অরণ্যর ভাষ্যমতে সে পরক্রিয়া করে না, কারণ পরক্রিয়ার অর্থ ঘরে বউ রেখে বাইরে দ্বিতীয় কোনো রমণীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা। কিন্তু সে তো ইরামকে ছাড়া কাউকে ভালোবাসে না। বাইরের সবাই শুধু শরীর, ভোগের শরীর, আনন্দের আধার। এক স্ত্রী বাদে অন্য কোনো রমণীকে সে কোনোদিন দ্বিতীয়বার ভোগ করেনি। তাহলে এটা পরক্রিয়া কীভাবে হতে পারে? ইরাম শুধু শুনে যায় আজকাল, জবাব দেওয়ার হয়ে ওঠে না। স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সাথে একটু আধটু মানিয়ে। মনে পড়ে না ইরামের আর, সারাদিন সারা রাত এই বুলি জপে যায় সে তোতা পাখির মতন। তাহলে হয়তো সমাজ তাকে মেনে নেবে। দেনমোহরের টাকা তুলে দেওয়া ভাইগুলোর দিকে অসহায় চোখে বুভুক্ষের মতো তাকিয়ে থাকে সে। রাহাতকে দিয়েছিল, ঘুষ দিয়ে নাকি বড় চাকরি হয়েছে ছেলের, বাকিটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট ইহানের ভবিষ্যতের জন্য। নিজের জন্য কেন কোনোদিন ভাবেনি ইরাম? প্রশ্ন ওঠে মাঝে মাঝে মনের ভেতর। এত বিশ্বাস, এত অন্ধবিশ্বাস ছিল তার ভাগ্যের প্রতি। কোনোদিন কিছুই খারাপ হবে না, কিছুই না। যদি একটু স্বার্থপর হওয়া যেত, যদি পরিবারের আগে নিজের কথা ভাবা যেত, যদি সমাজের আগে নিজের ব্যাপারে ভাবা যেত, তবে কি আজ তার ভ্রূণটা পৃথিবীতে শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারত? স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়। ঠিক তখন ইরামের মস্তিষ্ক দখল করে নেয় বাক্যটি, সমাজের শিক্ষা, মা বাবার শিক্ষা। ইদানিং অনন্য ভীষণ গায়ে হাত তোলে, এটাও নাকি তার প্রগাঢ় ভালোবাসা। স্বাভাবিক মিলনে তার আর পোষায় না। ইরামের বুকে সিগারেটের সেকা দেওয়া তার অন্যতম প্রিয় একটা কাজ। চাকা দেওয়ার পর যখন গাঢ় দাগ হয়, তখন নিজের হাতে মলম লাগিয়ে দেয়। পাগলের মতো অনুভব করে মুগ্ধতা। কি প্রগাঢ়ভাবে ভালোবাসে সেই স্ত্রীকে। অর্ধেক দিন প্রায় নগ্ন বিছানায় শিকল দিয়ে বেঁধে রাখে ইরামকে, পশুর মতন। কারণ তার চোখে ইরাম অপসরী, তার শরীর, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন প্রতিদিন নতুন করে অরণ্যকে প্রেমে ফেলে। ইরামের শরীরে ফুটে ওঠা প্রত্যেকটা দাগ তার বুকে অধিকারবোধ জন্মায়। অতি যত্নে সে নিজের দেওয়া দাগের উপর বরফ ঘষে দেয়। এত তীব্র ভালোবাসা কেউ 1000 বছর অপেক্ষা করলেও পায় না, আর ইরামের মতো কেউ কেউ না চাইলেও পেয়ে যায়। ইরামের বাইরে যাওয়া মানা, ভাইদের সাথে যোগাযোগ করা মানা, কোনো পুরুষের দিকে তাকানো মানা,
রুম থেকে বারান্দায় যাওয়া মানা, যেতে পারে যদি অরণ্যর কোলে বসে, দোলনায় দুলতে পারে যদি অরণ্যকে সাথে নেয়। অরণ্য নিত্য নতুন উপহারে স্ত্রীকে মাতিয়ে রাখে, নতুন শাড়ি, গহনা, ফুল, প্রিয় বই। ইরামের রুমে এখন ফুলের বাগান আছে, দেওয়ালে বইয়ের লাইব্রেরি, আলমারিতে শাড়ির দোকান, লকারে গহনার স্তূপ। অথচ অরণ্যর উপহার ফুরোয় না ইরামকে সে এক পৃথিবী সমান সুখ দেবে। ইরাম জানেও না কত শত রমণীর ইরামের জায়গায় থাকার স্বপ্ন বনে, অথচ তাদের জায়গা শুধু অরণ্যর বিছানা অবধি সীমাবদ্ধ, যেখানে ইরাম রাজ করে স্বামীর অন্তর জুড়ে। এর নাম ভালোবাসা নয় কি? অরণ্য প্রতি রাতে চেষ্টা করে একটা প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ, মাতৃত্বের সুখ দেবে সেই স্ত্রীকে, যে মাতৃত্বের স্বাদ জীবন ছিনিয়ে নিয়েছে। সেই মাতৃত্বের স্বাদ ইরামকে অরণ্য দেবে, দিয়ে ছাড়বে যে কোনো মূল্যে। তার চেষ্টার কোনো কমতি নেই। দিন দিন সেই চেষ্টা উন্মত্ত হয়। ইরামের শরীরে দাগের সংখ্যা বাড়ে। তাতে কি, ডাক্তার তো ঠিকই আসে পরের দিন। স্ত্রীকে সুস্থ রাখার কম চেষ্টা অরণ্য করে না। এর নাম ভালোবাসা নয় কি? কবিতার জন্য অরণ্যর আগাগোড়া একটি ভালোবাসা। তাই তো আজ রাতে যখন গর্ভবতী ইরাম নিজের হালকা ফোলা পেট নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে অরণ্যর কাছে আর্জি জানালো, অরণ্য, মুক্তি দিন না আমায়, মুক্তি। তখন অরণ্য সইতে পারল না। কিছু বুঝে ওঠার আগে পা তুলে ইরামের বুক বরাবর কষিয়ে লাথিয়ে দিয়ে সে চিৎকার করে বলল, তালাক দিলাম তোকে আমি, তালাক। যা দেখি বাইরে গিয়ে দেখ দুনিয়া কত কঠিন। এমন জটিল সময়ে বুকে লাথি দেওয়ায় অবশ্য মায়া হলো অরণ্যর। সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোলে তুলে জামা খুলে ঠিকই ওষুধ লাগিয়ে দিল। গালে অসংখ্য স্নেহের চুমু খেতে খেতে সারা রাত নিজের বুকে চেপে হাজারবার সরি বলল। অথচ সে জানল না, আজকের রাতের পর থেকে এক রমণীর হিসাব শুরু হয়ে গিয়েছে। ইরাম ভেবেছিল এই চক্র সে কোনোদিন ভেদ করতে পারবে না। অরণ্যর ছায়াতলে একটি খেলার গুটি হয়ে থেকে যাবে সে আজীবন। তবুও যদি সে নিরালায় নিভৃতে একাকী বেঁচে রয় পৃথিবীর কোনো এক কোনায়, তবে অবহেলায় সই। কিন্তু ইরাম সইল না। মাতৃত্ব তাকে বরণ করার পর থেকে আর সইল না কিছুই। সন্তানকে নিয়ে সবকিছুর মাঝে আড়ালে আবডালে বাঁচবে ভেবেছিল সে। যদি অরণ্যর ছায়াই হয় তবুও, শুধু লোকটা কোনোদিন সন্তানকে কিছু না করলেই হবে। কিন্তু না, হলো না ইরামের। ইজানকে যখন প্রথমবারের বুকের মাঝে চেপে ধরল, যখন ওই নাজুক শরীরের উষ্ণতা তার খা খা মরুভূমি হয়ে থাকা বুক শীতল পানির জোয়ারে ভাসিয়ে দিল, তখন ইরাম টলল। রমণী ইরাম, রাহাত, ইহানের বোন ইরাম, সমাজের গোলাম ইরাম, অরণ্যর স্ত্রী ইরাম কোনোদিন টলেনি ঠিকই, কিন্তু মা ইরাম টলল। রীতিমতো দুঃসাহসের ডানায় চড়ে সে উড়াল দিল। ইজানকে নিয়ে প্রতিজ্ঞায় মাতল জননী ইরাম। আজ থেকে ইরাম স্বার্থপর, আজ থেকে ইরাম অবিশ্বাসী, আজ থেকে ইরাম নিষ্ঠুর, আজ থেকে ইরাম চোখের বিষ, আজ থেকে ইরাম স্ত্রী, বোন, সমাজ কিছু নয়। আজ থেকে ইরাম একজন মা, ইজানের মা। বর্তমান নার্সারি গ্লাইডারে বসে দুলছে ইরাম, চোখজোড়া বাইরের দিকে নিবদ্ধ। সন্ধ্যা নেমেছে জগতে। বারান্দা গলে শীতল বাতাস আসছে, খোলা গায়ে লাগতেই শরীর কেমন শিরশির করে উঠল। অনুভূতিহীন শীতল ইরাম নিজের শাড়ির আঁচলটা টেনে ঠিকঠাক করে নিল, পরম যত্নে ঢেকে ফেলল সকল কদর্যতা, ঠিক যেমন করে এতকাল সে ঢেকে এসেছে নিজের সকল না বলা কথা। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই আলাদিন, নরম গলায় বলল ইরাম, দুলতে দুলতে বাইরের দিকে চেয়ে রইল শূন্য চোখে। তুমি আমার কল্পনার চাইতেও বেশি কিছু নিয়ে এই জীবনে পদার্পণ করেছো। আমি চাই না তোমার সঙ্গে আমার শেষটা কর্ণাকাকীর্ণ হোক। তুমি হয়তো অনেক কিছু ডিজার্ভ করো, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা, যার কোনোটাই তোমাকে দেওয়ার সাধ্য আমার নেই। আমি তোমাকে শুরু থেকেই ব্যবহার করছি, সামনেও ব্যবহার করে যাব। যদি পারো আমার রহস্যগুলো রহস্য বানিয়ে রেখো। তুমি কাকে ভালোবাসবে, কাকে অনুভূতি দান করবে, তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি যতদিন আছি একটুখানি সম্মান দিও, ওতেই চলে যাবে আমার। ইরাম উঠে পড়তে যাচ্ছিল। এই রুমের ভেতর কেমন দম বন্ধ লাগছে তার, গলা ধরে আসছে, অথচ সে উঠতে পারল না। দৃষ্টি অন্যদিকে থাকায় এতক্ষণ যাবৎ সে কিছুই খেয়াল করেনি। হুট করে তার কানে ফোঁপানোর মতো শব্দ গেল। ঝট করে ঘুরে তাকালো সে। বিছানার উপর বসে আছে সাইবান। তার সুঠাম শরীরটা সামান্য কাঁপছে, মুখ দুই হাতের মাঝে গুজে রাখা, তাই দেখা যাচ্ছে না। ইরাম শুনতে পাচ্ছে শুধু কান্নার আওয়াজ। নাকি ইরামের ভ্রম? ভ্রমই মনে হলো, কারণ সেই দলা পাকানো কান্না একেবারে হুট করে মিলিয়ে গেল
এর বদলে জায়গা দখল করে নিল হাসি, অট্টহাসি রীতিমতো। সাইবানের শরীর আরও জোরে কেঁপে কেঁপে উঠল। দৃশ্যটা এতটা অশরীরী কেন লাগলো ইরাম জানে না, শুধু অনুভব করলো তার শিরদাঁড়া বেয়ে শীতল আতঙ্কের স্রোত নেমে গিয়েছে। মুখ তুলল সাইবান, তার চোখ জোড়ে এমনিতেই কালো, অথচ ইরামের মনে হলো যেন ওই চোখের মাঝে সাদার আর কোনো অস্তিত্বই নেই, গোটা কালো হয়ে গিয়েছে মার্বেলের মতন। হাসছে সাইবান, তার ঠোঁটে মাখা বিস্তৃত হাসি, ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে নামা হালকা লাল তরল রক্ত নাকি। স্তম্ভিত হয়ে গেল ইরাম। গিরগিটিও বুঝি এত দ্রুত রং পাল্টায় না, যত দ্রুত সাইবানের চেহারা পাল্টালো। বিষণ্ণতা, বিনোদন, অতঃপর শুধু কালো। ঘুটঘুটে একটা অমানসিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো গোটা রুম জুড়ে, কঠিন দুনিয়া দেখে ফেললে আর এপারে কি কাজ? প্রথম 3.5 হাত মাটি, তারপর জাহান্নাম দেখা হোক আজ।